বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদেরকে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে। সিন্ধু সভ্যতা মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক। অপরপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে শুরু হওয়া গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরানো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এ সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। এ সভ্যতার বড় দুইটি নগরের একটি হরপ্পা আর অন্যটি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে। নগরের রাস্তা, রাস্তার পাশে ডাস্টবিন, সড়কবাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেন সব কিছুই ছিল একেবারে সাজানো। একতলা দোতলা বাড়িগুলোও ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া, ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, অনেকটা এখনকার সুইমিং পুলের মতো। হরপ্পাতে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। বিস্তৃত এই সভ্যতায় অসংখ্য সিল পাওয়া গেছে। সিলের গায়ে লিপির মতো চিহ্নগুলোর পাঠোদ্ধারের চেষ্টা চলছে। এই সভ্যতার পাথরের বাটখারা ও পুঁতিগুলো খুবই আকর্ষণীয়। সিন্ধু সভ্যতায় ছিল অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য ব্যবস্থা। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 17 খ্রিস্টপূর্বাব্দের পর আর পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশের কোথাও কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গা নদীর অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়। এ পর্যন্ত ভারত উপমহাদেশে পাটালিপুত্র, চন্দ্রকেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি প্রত্নস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে। বাংলাদেশের উয়ারি বটেশ্বর এবং পুন্ড্রনগর বা মহাস্থানগড় দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। উয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারি বটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। উয়ারি বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চামা পড়ে। পরবর্তীকালে উয়ারি বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির মাটি ওলটপালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব, কাঁচ ও পাথরের প্রত্নবস্তুগুলো চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2000 সাল থেকে ওয়ারি বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু। সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতি, চুন সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়নাভিরাম বাটখারা বাণিজ্যের পরিচায়ক। ওয়ারি বটেশ্বর ছিল একটি নদীবন্দর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারি বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র, স্যান্ডউইচ, কাচের পুঁতির আবিষ্কার ওয়ারি বটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইটিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারি বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। ওয়ারি বটেশ্বরে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাঁচের পুঁতিতে এ চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত নিদর্শন এর ছবি। মহাস্থানগড় বা পুন্ড্রনগর প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে ওঠে মহাস্থানগড় বা পুন্ড্রনগর। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই দুর্গ, প্রাচীর ও পরিখা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় পুন্ড্রনগর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে ঢিপি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমিক ফকির মজনু শাহ মহাস্থানগড় জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যায় প্রাচীন নগরের আসল নাম। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম 1879 সালে মহাস্থানগড়ে জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত পুন্ড্রনগরের ধ্বংস অবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আবিষ্কার হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, অলংকার, মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, লিপি প্রভৃতি।
অনুমিত হয় জনহিতৈষী মৌর্য শাসক সম্রাট অশোক পুণ্ড্রনগর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ব্রাহ্মী লিপিতে পুণ্ড্রনগরে দুর্ভিক্ষের সময় প্রজাদের শস্য ও অর্থ দিয়ে সাহায্য করার আদেশ লিপিবদ্ধ আছে। এও বলা হয়েছে যে সুদিন ফিরে আসলে প্রজাসাধারণ যেন আবার রাষ্ট্রীয় কোষাগারে তা ফেরত দেন। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ড্রনগরও ছিল একটি সমৃদ্ধ নগর। পুণ্ড্রনগর ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী শহর। উল্লেখ্য, পুণ্ড্রনগরের সঙ্গে বাণিজ্যিক কারণে ভারত উপমহাদেশের অনেক নগর বন্দরের যোগাযোগও ছিল, ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনও ঘটেছিল। উর্বর ভূমি ও করতোয়া নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ড্রনগর এলাকায় ঘনবসতি ছিল। মহস্তানগড়, বগুড়া। সপ্তম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েনসাং পুণ্ড্রনগর এলাকায় 20টি বৌদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে আধুনিককালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহস্তানগড় দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে ভাসু বিহার এবং তোতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। মহস্তানগড় দুর্গনগর সংলগ্ন গোবিন্দ ভিটায় এবং 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল মেদে 2টি মন্দির আবিষ্কার হয়েছে। প্রাচীন বিশ্ব সভ্যতা। অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এ পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। মিশরীয় সভ্যতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন। এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়েই মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করেন, আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা শেখে বিশাল পিরামিড। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয়রা দক্ষ ছিল। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি। এখানে মানচিত্রে কয়েকটি প্রাচীন বিশ্ব সভ্যতার চিত্র দেখানো হয়েছে। মেসোপটেমীয় সভ্যতা। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরের উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা, ক্যালোডীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়, এর নাম কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল, একে বলা হয় জিগুরাত। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্বুরাবি প্রণীত আইন সংকলন ছিল গুরুত্বপূর্ণ। এসিরীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ, দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। এছাড়াও দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চীন সভ্যতা। হোয়াংহো ইয়াংসিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা। সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিল। এদের মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময়ের হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। ছবিতে মিশরের পিরামিড, ব্যাবিলনের শূন্য উদ্যান এবং চীনের মহাপ্রাচীর। পার্সীয় সভ্যতা। আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো। খ্রিস্টপূর্ব 600 অব্দে পার্সীয়রা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সম্রাট প্রথম দারিউস। তিনি বিভিন্ন দেশ জয় করে পার্সীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পার্সীয়দের 2টি বড় অবদান রয়েছে, একটি সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি বিশেষ ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। এতে দুচোখ ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারত। পারস্য সভ্যতায় চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্মপ্রচারক জরাস্ট্রার।
পার্সীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশই গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর। প্রাচীন নগর সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। ইউরোপে দুইটি নগর সভ্যতা গড়ে ওঠে, একটি গ্রিসে আর অন্যটি রোমে। গ্রিক সভ্যতা, পুরো গ্রিসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল, এজন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে। এ কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য। বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। গ্রিসের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের একটি অ্যাথেন্স আর অন্যটি স্পার্টা। দুইটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। অ্যাথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র, আর স্পার্টায় গড়ে উঠেছিল সামরিকতন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রিস, বিশেষ করে অ্যাথেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রোমান সভ্যতা, গ্রিসের সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমেও নগর সভ্যতার বিকাশ ঘটে। সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটিও ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা ছিল যোদ্ধা জাতি, নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্মমন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরের মূর্তি তৈরিতেও প্রাচীন বিশ্বে রোমানরাই সবচেয়ে খ্যাতি লাভ করে। বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমান বিজ্ঞানীরা। দ্বিতীয় অধ্যায়ের এখানেই পরিসমাপ্তি।